এটা আমি রেকর্ডিং করতেছি, হ্যাঁ ঠিক আছে। আপনারা করতে যাচ্ছেন? কে করতে যাচ্ছেন রেকর্ডিংটা, কে করতে যাচ্ছেন কে? হ্যালো। স্যার, এমডি রেজাউল হক একটা আছে, ওইটাই দেন পারমিশন স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা স্ক্রিনে চলে আসলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আমরা ছোট্ট একটা সফটওয়্যার নিয়ে যদি চিন্তা করি, যেখানে তিনটা পারপাস নিয়ে আমরা কাজ করব। তো পারপাস গুলো আমাদের কি? এখানে হচ্ছে আমাদের যারা মেম্বার আছে তাদেরকে আমরা অ্যাড করতে পারবো। তো এখানে কিছু কন্ডিশন আছে। এই মেম্বারদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা মেম্বারশিপ, যে কার্ডটা, এটা গ্রহণ করতে পারবে। তো ওই সার্টেন পিরিয়ডটা শেষ হওয়ার পর তাদের মেম্বারশিপটা কি করতে হবে? এটা রিনিউ করতে পারবে তারা। তো এই রিনিউ করার জন্য আমাদের এখানে আরেকটা মডিউল হচ্ছে রিনিউ মডিউল বা রিনিউ অপশন। আরেকটা হচ্ছে এইখান থেকে মেম্বারশিপ ক্যান্সেল করার জন্য হচ্ছে ক্যান্সেল মেম্বারশিপ। তো দেখেন, এটা আমরা একদম লিখে লিখে এভাবে করতে পারি যে নিউ মেম্বারশিপ অপশনে এভাবে ডিসিশনটা কি: when the new member option is selected, the software asks the details about the member like member name, address, phone number, etc. দেখেন, যখন আপনি এই অপশনটা সিলেক্ট করবেন, নিউ মেম্বার অপশনটা সিলেক্ট করবেন, তখন সে আপনার ডিটেলস জানতে চাইবে। আপনার নাম, ঠিকানা, আপনি কোন সেকশনের, যে মেম্বারটা অ্যাড করার জন্য যে ডিটেলস আপনার পরিচয়গুলা দরকার, এগুলা সে কালেক্ট করবে। তারপর এগুলা কালেক্ট করার পর সে অ্যাকশনে গিয়ে কি করবে? এটাকে কমপ্লিট করার জন্য অ্যাকশনের মাধ্যমে এটা কমপ্লিট করবে। তো অ্যাকশনটা কি? ইফ প্রপার ইনফরমেশন ইজ এন্টার্ড, দেন এ মেম্বারশিপ রেকর্ড ফর দ্য মেম্বার ইজ ক্রিয়েটেড and a bill is printed for the annual membership charge plus the security deposit payable. দেখেন, এখানে একটা কথা, আপনি আপনার ডিটেলস যেই আহ, আপনার ডিটেলস যে ব্যাপারগুলা, এগুলা আপনি ধরেন যে এন্ট্রি দিচ্ছেন, এন্ট্রি দেওয়ার পর এন্ট্রি দিলেই যে নেবে এমন কিন্তু না। এখানে কিছু তাদের রিকোয়ারমেন্ট থাকে, বা অথেন্টিকেশন অথেন্টিকেশন তারা জাজ করার জন্য এখানে কিছু কন্ডিশন থাকে। দেখবেন আপনারা বিভিন্ন ফর্ম যখন, অনলাইন ফর্ম যখন পূরণ করতে যান বিভিন্ন ওয়েবসাইটের, তাদের কিন্তু কিছু রেস্ট্রিকশন থাকে যে আপনারা এভাবে এভাবে ফর্মটা পূরণ করতে পারেন। তাদের কিন্তু কিছু রেস্ট্রিকশন থাকে। তো ওই প্রপার ওয়েতে যদি আপনি করে থাকেন, তারপর আপনি অ্যাকশনে প্রগ্রেস করতে পারবেন বা অ্যাকশনে ফরওয়ার্ড করতে পারবেন। এই জন্য এখানে বলা হয়েছে, দেখেন কন্ডিশন আছে, ইফ প্রপার ইনফরমেশন ইজ এন্টার্ড, দেন এ মেম্বারশিপ রেকর্ড ফর দ্য মেম্বার ইজ ক্রিয়েটেড। তারপর কি হচ্ছে, এই মেম্বারশিপ ক্রিয়েট হওয়ার পর আপনার জন্য তারা একটা বিল প্রিন্ট করে দেবে। এ বিল ইজ প্রিন্টেড ফর দ্য অ্যানুয়াল মেম্বারশিপ চার্জ প্লাস, এখানে একটা পেমেন্ট গেট থাকবে, আপনি যার মাধ্যমে আপনার টাকাটা এখানে ডিপোজিট করতে পারবেন, বা আপনার মেম্বারশিপটা ইয়া করার জন্য, ক্রিয়েট করার জন্য এই টাকাটা পেমেন্ট করতে পারবেন আর কি। এখানে একটা পেমেন্ট গেট থাকবে। যেমন এটা আমরা দেখি যে বিভিন্ন রিনাউন যে পেমেন্ট সিস্টেম গুলো আছে, ওইগুলোর সাথে একটা পেমেন্ট গেট তৈরি করা হয়। ঠিক আছে। তো তারপরের অপশনটা হচ্ছে রিনুয়াল অপশন। তো রিনুয়াল অপশনটা হচ্ছে, ডিসিশনটা কি এখানে: ইফ রিনুয়াল অপশন ইজ চোজেন, দ্য এলএমএস আস্ক ফর দ্য member's name and his membership number to check whether he is valid member or not. দেখেন, এই রিনল অপশনে ঢোকার পর এই এলএমএস সিস্টেমটা আপনার কাছে জানতে চাইবে আপনার নাম এবং আইডি, কারণ অলরেডি আপনি এই নিউ মেম্বার অপশনের মাধ্যমে এখানে এক্সিস্ট আছেন। এখন ধরেন যে আপনার একটা সার্টেন পিরিয়ড পর আপনার মেম্বারশিপের যে ডিউরেশন, এটা এক্সিট হয়ে গেছে, এটা অতিক্রান্ত হয়ে গেছে।
তো আপনার কি করতে হবে, যদি আপনি মেম্বারশিপ এক্সটেন্ড করতে চান, তো আপনার রিনিউয়াল অপশনে গিয়ে এটা এক্সটেন্ড করতে হবে। তো এই এক্সটেন্ড করার প্রক্রিয়াটা কি, প্রথমে আপনার কাছে সে নাম যেতে চাইবে, নাম জানতে চাইবে বা আইডি জানতে চাইবে, যেটা অথেন্টিক, একটা স্বতন্ত্র একটা নাম থাকবে, একটা ডিস্টিংক্ট একটা নাম থাকবে, যেটা অন্য কারোর সাথে মিলবে না। তো সেই ক্ষেত্রে আমরা মূলত আইডি ব্যবহার করে থাকি, যদিও এখানে নামের কথা বলা হয়েছে, যে প্রত্যেকের আলাদা আলাদা একটা ডিস্ট্রিক্ট নাম্বার থাকবে বা আইডি থাকবে, যদিও এখানে নামের কথা বলা হয়েছে। এন্ড হিজ মেম্বারশিপ নাম্বার, দেখেন এই যে নাম্বারের কথা কিন্তু এখানে বলা হয়েছে, নাম্বার টু চেক হোয়েদার হি ইজ ভ্যালিড মেম্বার অর নট। তো ভ্যালিড মেম্বার অর নট এটা বুঝবে কিভাবে, দেখবে যে তার যে এক্সিস্টিং যে লিস্ট আছে, মেম্বারের লিস্ট আছে, ওইখানে তার নাম আছে কিনা। ঠিক আছে, যদি নাম না থাকে তাহলে তো তার এই রিনিউয়াল অপশন আসবে না, সে নিউ মেম্বারের আওতায় পড়বে, রিনিউয়াল অপশনের আওতায় পড়বে না। তারপর এইখান পর্যন্ত যদি ঠিক থাকে, তাহলে আমরা এই রিনিউয়াল অপশনের অ্যাকশনে প্রগ্রেস করতে পারবো। তো অ্যাকশনে কি হচ্ছে, ইফ দ্য মেম্বারশিপ ইজ ভ্যালিড দেন দ্য মেম্বারশিপ এক্সপায়ারি ডেট ইজ আপডেটেড and the annual membership bill is printed and otherwise an error message is displayed. তো সবকিছু যদি ঠিক থাকে, যদি মেম্বারশিপ যদি ভ্যালিড হয়ে থাকে, তাহলে আমাদের কি হয়, ওই এক্সপায়ারি ডেটটা যেটা আছে এটাকে আপগ্রেড করে আবার 1 বছরের জন্য বাড়িয়ে দেওয়া হবে। তো এই যে 1 বছরের জন্য যে বাড়িয়ে দেওয়া হলো, এটার জন্য তার জন্য আর একটা বিল প্রিন্ট হবে, যে কারেসপন্ডিং যে কস্টটা এটা দেখানোর জন্য একটা বিল প্রিন্ট হলো তার জন্য। আর এইটা যদি সাকসেসফুল না হয়, এই প্রসিডিওরটা যদি মনে করেন কোনো ট্রাবল ফেস করে, তাহলে কি করতে হবে, বা তাহলে কি করবে সিস্টেমটা, এই যে কন্ডিশন গুলা কিন্তু এগুলাই, যে হলে কি হবে না হলে কি হবে, এগুলাই কিন্তু মূলত এই যে লজিক্যাল যে কন্ডিশন, এটার জন্যই কিন্তু আমরা মূলত এই ডিসিশন ট্রি গুলা ব্যবহার করে থাকি। দেখেন এইখানে হচ্ছে বাক্যাকারে কিভাবে দেওয়া যাইতে পারে, আর আমরা নিচে পরে দেখবো যে ডিসিশন ট্রি এর মাধ্যমে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কথা বুঝতে পারছেন? জি স্যার। তো দেখেন আদারওয়াইজ এন এরর মেসেজ ইজ ডিসপ্লেড, যে আপনার কাজটা সম্পন্ন হয়নি বা এই সমস্যা। আর ক্যান্সেল অপশনে আমরা এটা কি দেখতে পাই, ডিসিশন হচ্ছে ইফ দ্য ক্যান্সেল মেম্বারশিপ অপশন ইজ সিলেক্টেড দেন দ্য সফটওয়্যার আস্ক ফর দ্য মেম্বার্স নেম এন্ড মেম্বারশিপ আইডি, যে আমি কোন নামের এবং কোন আইডির অন্তর্ভুক্ত, বা কোন নম্বর কোন আইডি নম্বরধারী বা কোন নামধারী লোকটাকে আমি এখান থেকে ক্যান্সেল করতে চাই। এইটা কমপ্লিট হওয়ার পর অ্যাকশনে গিয়ে দ্য মেম্বারশিপ ইজ ক্যান্সেল এন্ড তার যদি এখানে কোনো টাকা পাওনা থাকে, তো এটার জন্য সে একটা চেক প্রিন্ট করবে, যে তার ব্যালেন্সটা চেক করার পর এটার জন্য আরেকটা বিল প্রিন্ট করবে। এ চেক ফর দ্য ব্যালেন্স অ্যামাউন্ট ডিউ টু দ্য মেম্বার ইজ প্রিন্টেড এন্ড ফাইনালি দ্য মেম্বারশিপ রেকর্ড ইজ ডিলিটেড ফ্রম দ্য ডাটাবেস। তাদের যে মেম্বারের যে ডাটাবেসটা আছে ওইখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এইখানে বিলটা আসছে কেন, কারণ কি তার ডিউ থাকতে পারে, অথবা সে এখানে পেয়েবল কোনো অ্যামাউন্ট আছে যে যেটা সে উইথড্র করার একটা অপশন থাকতে পারে, এই জন্য এই কথাটা বলা হয়েছে। তো দেখেন এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাবভ এক্সাম্পল। গ্রাফিক্যালি এটাকে আমরা এভাবে প্রেজেন্ট করতে পারি। তো এটার ইডস গুলা এবং এটার লিভ গুলা কিভাবে, এই লিভ গুলা মূলত এই অ্যাকশন, এখানে কি কি অ্যাকশন টেকেন হবে এগুলাকে রিপ্রেজেন্ট করে। আর ইডস গুলা মূলত রিপ্রেজেন্ট করে থাকে কি, এই যে বাহুগুলা এগুলা রিপ্রেজেন্ট করে থাকে এটা কন্ডিশনটা কি, আসলে মূলত আমরা কি করতে চাই, এখানে ডিসিশনটা কি। আর এই যে লিভ, লিভ গুলা মূলত করে থাকে অ্যাকশন গুলা, কি কি অ্যাকশন এখানে নেওয়া হবে। তো দেখেন আমাদের এটা যদি আউটপুটের গেট হয়, এই ভ্যালিড সিলেকশন, প্রথম হচ্ছে ভ্যালিড সিলেকশন, এখানে একটা ভ্যালিডেশন কন্ডিশন থাকবে কিছু, যে আপনি যেই ফর্মটা পূরণ করতেছেন বা যেই গ্যাপ গুলা পূরণ করতেছেন, এটা কি ভ্যালিড ডাটা দিয়ে পূরণ করতেছেন কিনা, এটার জন্য একটা ভ্যালিডেশন থাকবে। যদি ভ্যালিডেশন প্রসিডিওর প্রপারলি হয়, তাহলে
এখানে দুইটা পার্ট করা হয়েছে দেখেন। এই যে দাগটা আছে এটার উপর পর্যন্ত হচ্ছে ইয়েস, আর ভ্যালিডেশন যদি আনসাকসেসফুল হয় তাহলে এই নিচের বাহুটা নিচের যে এজটা এটা কাজ করবে, এটা নো। তো যদি ইয়েস হয়, এই নিউ মেম্বার অপশনে তিনটা অ্যাকশন আছে, যে আস্ক ফর দা মেম্বার্স নেম অ্যাড্রেস, এগুলো আস্ক করার পর তারপর কি করবে, সে ক্রিয়েট মেম্বারশিপ ডিটেলস, একটা মেম্বার ক্রিয়েট করবে এবং তার জন্য কি করবে, একটা বিল প্রিন্ট করবে। আর রিনিউয়াল অপশনে আস্ক ফর দ্য মেম্বারশিপ ডিটেলস, যে এক্সিস্টিং যে মেম্বার আছে তাদের ডিটেলস আবার রিনিউ করা এবং এক্সপায়ারি ডেটটাকে রিনিউ করা এবং তার জন্য আরেকটা নতুন বিল প্রিন্ট করা। আর ক্যান্সেলেশন অপশনে আস্ক ফর দ্য মেম্বারশিপ ডিটেলস, তারপর মেম্বারটাকে এখান থেকে ডিলিট করা এবং তার চেক প্রিন্ট করা। আর যদি এই ভ্যালিডেশনে সে এখানে বাধাপ্রাপ্ত হয় বা এগুলা এই ব্যাপারগুলা যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় বা কোনো ট্রাবল ফেস করে বা কোনো প্রসিডিওর ঠিকঠাক ভাবে যদি না হয়ে থাকে, তাহলে কি করবে, সে একটা এরর মেসেজ আপনাকে শো করে দেখাবে। এইখান থেকে ওইটা আসতে পারে, আবার ডিরেক্ট এইখানে যে ভ্যালিডেশন পেজ এইখান থেকে ওইটা আসতে পারে। তো যদি ভ্যালিডেশন পেজ থেকে আসে তাহলে এটা ডিরেক্ট এখান থেকে এখানে চলে আসবে, আর যদি এগুলা থেকে আসে এটা এখান থেকে এই ভায়া হয়ে এখানে আসতে পারবে। তো ডিসপ্লে এরর মেসেজ। কথা বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। আপনি একাই আছেন না বাকিরাও আছে? জি স্যার আছি। না স্যার আছি। তো দেখেন, তো ডিসিশন টেবিল, আমরা ডিসিশন টেবিলটা এখানে দেখার আগে আমরা এটা একটু পড়ি দেখি। ডিসিশন টেবিল ইউজ টু রিপ্রেজেন্ট দা কমপ্লেক্স প্রসেসিং লজিক ইন এ টেবুলার অর ম্যাট্রিক্স ফর্ম। তো টেবুলার অর ম্যাট্রিক্স ফর্মটা কিরকম হয়ে থাকে আমরা তো জানি, ম্যাট্রিক্স ফর্মটা কেমন হয়ে থাকে। এটার মাধ্যমে আমরা কি করি, যে এই যে লজিক্যাল যে প্রসেসিং গুলা এটাকে একটা সিম্পলিফাইড একটা স্ট্রাকচারে এখানে শো করতে পারি। তো এটা মূলত কিভাবে কাজ করে, আপার রোজ অফ দ্য টেবিল স্পেসিফাই দ্য ভেরিয়েবল অর কন্ডিশন টু বি ইভালুয়েটেড। এটার যে আপার যে রো গুলা মানে সারিগুলা, উপরের যে সারিগুলা, এই যে কন্ডিশন বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে যে অপশন গুলো আছে, এই যে যে অপশন গুলো আছে এগুলাকে আমরা এখানে বলতেছি কন্ডিশন। যে আসলে মূলত কাজটা কি, মূল কাজটা কি, কি অ্যাকশন গ্রহণ করা হবে এটা হচ্ছে পরের কথা, কিন্তু এখানে মূলত কাজটা কি। হ্যালো? আপনারা একটু লাইনে থাকেন। হ্যালো? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ। জি স্যার আছি। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম জানি, কোনটার কথা বলতেছিলাম একটু ধরাইয়া দেন, আমি তো একটু মিস করে গেছি। মানে ডিসিশন টেবিলটা হ্যাঁ ছকের হ্যাঁ, মাধ্যমে দেখাইতেছিলেন স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে ডিসিশন টেবিলটা মূলত কি হয়, এই ম্যাট্রিক্স বা টেবিউলার ফর্মের মাধ্যমে এই যে যে কমপ্লেক্স ডিসিশন গুলা, এখানে তো আমরা তিনটা অপশনের মাধ্যমে দেখতেছি, কিন্তু অপশন গুলা যখন আমাদের অনেক বিস্তর হবে
তখন কোনটা অফ রেখে কোনটা অন করব, এইটা কিভাবে আসলে মূলত আমরা সহজে বোঝার জন্য গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি এই ডিসিশন ট্রি এর মাধ্যমে, এটা আমরা এখানে দেখব। তো আপার রো গুলা কি করে ডিসিশন ডিসিশন টেবিলে, আপার রো গুলা হচ্ছে কন্ডিশন গুলাকে প্রেজেন্ট করে। তো কন্ডিশন গুলা মূলত কি, এই যে যে অপশন, মেইন যে অপশন গুলা, এই মেইন অপশন গুলাকে যারা কন্টেইন করে, এগুলাকে আমরা বলতেছি আপার রো। আর লোয়ার রো গুলা হচ্ছে কি, এই রো গুলাতে, এই আপার রো গুলাতে কি কি অ্যাকশন টেকেন হবে, এই যে যে এই লিড গুলাতে যেই বক্সে করে যে অ্যাকশন গুলা দেখানো হয়েছে, এইগুলা হচ্ছে এই লোয়ার রো গুলাতে রিপ্রেজেন্ট করা হয়। দেখেন, দ্য লোয়ার রোজ অফ দ্য টেবিল স্পেসিফাই দ্য অ্যাকশন টু বি টেকেন হোয়েন দ্য কারেসপন্ডিং কন্ডিশন আর স্যাটিসফাইড। কি কি অ্যাকশন গ্রহণ করা হবে ওই আনুষঙ্গিক যে কন্ডিশনের উপর ভিত্তি করে, এগুলা এখানে রিপ্রেজেন্ট করা হয়। তো এ কলাম ইন এ টেবিল ইজ কল্ড রোল। এই যে যে প্রত্যেকটা কলাম লম্বা লম্বি যে, এগুলাকে বলা হইতেছে রোল, প্রত্যেকটা একটা করে রোল। এ রোল ইমপ্লাইজ দ্যাট, তো রোল গুলো আসলে কি বোঝায়, এ রোল ইমপ্লাইজ দ্যাট ইফ এ কন্ডিশন ইজ ট্রু দেন দ্য কারেসপন্ডিং অ্যাকশন ইজ টু বি এক্সিকিউটেড। প্রত্যেকটা কন্ডিশনের, প্রত্যেকটা কন্ডিশনের কলাম অনুযায়ী এই অ্যাকশন গুলা কিভাবে কাজ করে থাকে আমরা এখানে দেখব। তো দেখেন, এই যে এলএমএস এর যে এক্সাম্পলটা, এটার মাধ্যমে যদি আমরা দেখি, আমাদের অপশন ছিল কয়টা? আমাদের অপশন ছিল এই চারটা। তো এই অপশন গুলাকে আমরা এইখানে নিয়ে আসছি। দেখেন, ভ্যালিড সিলেকশন, যেটা ভ্যালিডেশনের কথা বলছিলাম, যে যদি আপনাদের ফর্মটা ভ্যালিড ভাবে বা ভ্যালিড ডাটা দিয়ে ফিল আপ করা হয়, ওইটার জন্য হচ্ছে এই ভ্যালিড সিলেকশন অপশনটা। নিউ মেম্বারের জন্য এটা, রিনিউয়ালের জন্য, ক্যান্সেলেশনের জন্য, এই তিনটা হচ্ছে কন্ডিশন, আই মিন অপশন গুলা, মেইন অপশন গুলা। আর এটার কারেসপন্ডিং যে ডিসিশন গুলা, এই অপশন গুলাতে ইনভলভ কারেসপন্ডিং যে ডিসিশন গুলা, এগুলা হচ্ছে আমরা নিচে ওয়ান বাই ওয়ান সাজিয়ে নিয়ে আসলাম। তো এটা কাজ করে কিভাবে মূলত, বা আপনাদের ধরেন যে অন্য আর একটা সফটওয়্যারের বা অন্য আরেকটা কাজের যদি আমরা ডিসিশন টেবিল করতে বলা হয়, আপনারা এটা কিভাবে করবেন? তো দেখেন, এই জিনিসটা কাজ করে মূলত কিভাবে। তো আমরা ধরেন প্রথমে ভ্যালিড সিলেকশন যেটা আছে, এটা একটা একটা ওয়ান বাই ওয়ান কলাম কলাম ধরে ধরে করি। তো কলামটা যেহেতু রুল হিসাবে কাজ করে, দেখেন কিভাবে কাজ করে। এই ভ্যালিড সিলেকশনের যে অপশনটা, এটাকে আমরা প্রথমে ধরি। এটার প্রথম অপশনটা হচ্ছে নো। আই মিন, ভ্যালিড সিলেকশন যেই পেজটা আছে বা যে ফর্মটা আছে, এটা ধরেন যে ইনভ্যালিড ডাটা দিয়ে আমরা পূরণ করলাম। তো ইনভ্যালিড ডাটা দিয়ে যদি পূরণ করি, সে অবশ্যই একটা আমাদের এরর মেসেজ দেখানোর কথা, তাই না? ওইখানে আমরা যেহেতু এটা বাক্যের মাধ্যমে লিখে বুঝাইছি, কিন্তু দেখেন এখানে, এখানে টেবিলের মাধ্যমে এটা কি বোঝানো হচ্ছে, ডিসপ্লে এরর মেসেজের জায়গায় এই ক্রস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে অ্যাকশন, শুধু এই অ্যাকশনটা ওই সময় গ্রহণ করা হবে, যে ডিসপ্লে এরর মেসেজ। আর এইখানে যে ড্যাশ চিহ্ন দেওয়া আছে, ওই ওই বক্স গুলা সবসময় এই সময় তারা অফ থাকবে আর কি। যখন ভ্যালিড সিলেকশন হচ্ছে নো, আই মিন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ভ্যালিড সিলেকশন অ্যাক্টিভ হয়ে গেছে, আই মিন ইনভ্যালিড ডাটা দিয়ে ফর্ম পূরণ করা হয়েছে বা কোনো ট্রাবল ফেস করছে, তখন কি করবে? এই অ্যাকশন, কোন অ্যাকশন টেকেন হবে? ডিসপ্লে এরর মেসেজ, এই অ্যাকশনটা টেকেন হবে। তারপর দেখি আমরা 2 নম্বর অপশনে আমাদের প্রথম ইয়াটা ছিল, কাজটা ছিল নতুন মেম্বার অ্যাড করা। তো নতুন মেম্বার অ্যাড করার জন্য আমাদের নিউ মেম্বার অপশন যখন আমরা সিলেক্ট করলাম, আই মিন এটা যখন ইয়েস, তখন নিউ মেম্বার অপশন যখন সিলেক্ট করতে পারছি ইয়েস, তখন দেখেন ভ্যালিড সিলেকশন কিন্তু ইয়েস হয়ে গেছে। তাই তার মানে কি, কারণ কি, আমি ভ্যালিড সিলেকশন হয়েছে দেখেই কিন্তু নিউ মেম্বার অপশন সে তার এটাকে প্রগ্রেস করতে দিচ্ছে। কারণ কি, আমরা ওই ফর্ম পূরণ করার মাধ্যমেই তো
ওই নিউ মেম্বার অপশনে যাইতে পারছি, তাই তো? কথাটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যালো? হ্যালো? জি স্যার, বলেন স্যার। শুনেন, আমি জি কিন্তু স্যার। প্রশ্নটা কি করতেছি একটু শোনেন মনোযোগ দিয়ে। দেখেন, যদিও এখানে ভ্যালিড সিলেকশনের যে কলামের এই যে ইয়েসটা উপরে, কিন্তু নিউ মেম্বারের যে অপশনটা একটু চিন্তা করেন। এই নিউ মেম্বার অপশনটা ইয়েস হবে কখন? আপনি যখন ভ্যালিড ডাটা দিয়ে ফর্মটাকে পূরণ করতে পারবেন, তখনই তো নিউ মেম্বার অপশনটা আপনাকে একটা ওই মেম্বারশিপ ক্রিয়েট করতে দিবে, তাই তো? যদি না বুঝেন তাহলে কোশ্চেন করেন, সমস্যা নেই, কারণ এটা আপনাদের। জি স্যার, ভ্যালিড ভ্যালিড ডাটা দিয়ে করতে পারলে তাহলে নিউ মেম্বার সে কালেক্ট করবে আর কি, হ্যাঁ, কারণ কি অ্যাডমিট এটা যদি করবে। না বুঝেন তাহলে পরবর্তীতে অন্য কোনো যদি সফটওয়্যারের আপনাদের ডিসিশন ট্রি তৈরি করতে বলা হয়, তো ওইটা তো পারবেন না। তো দেখেন, ওই কারণে ভ্যালিড সিলেকশনের কলামেও কিন্তু এই রো বরাবর এটা ইয়েস। তারপর হচ্ছে নিউ মেম্বারের যে অপশনটা, এটা হচ্ছে ইয়েস। তো এই দুইটা যখন কন্ডিশনালি কাজ করতেছে, অ্যাক্টিভ হয়েছে, তো আমাদের আমাদের কিন্তু এই সময় একই সময়ে আর কি এই রিনিউয়াল অপশন এবং ক্যান্সেলেশন অপশন এই দুইটা অফ রাখলেই চলতেছে, তাই না? তো এই নিউ মেম্বার অপশনে কি কি অ্যাকশন তাহলে আমাদের গ্রহণ করতে হবে, বা কি কি অ্যাকশন আমাদের কাজ করে থাকে? এই নিউ মেম্বার অপশনে ভ্যালিড সিলেকশন হওয়ার পর আমরা এখানে কি নিয়ে কাজ করি? আস্ক ফর মেম্বার্স ডিটেলস। তারপর হচ্ছে বিল্ড কাস্টমার রেকর্ড, আরেকটা বিল জেনারেট করা, তার জন্য একটা কারেসপন্ডিং বিল জেনারেট করা। এই তিনটা অ্যাকশন আমরা এখানে গ্রহণ করে থাকি। আমাদের পরবর্তী অ্যাকশন হচ্ছে কি, আমাদের পরবর্তী অপশন হচ্ছে কি? রিনুয়াল অপশন। তো রিনুয়াল অপশনে দেখেন, এইটা যখন নো, এই 3 নম্বরে, এই যে দেখেন, এটা যখন ইয়েস, আমরা যখন এটা ইয়েস করলাম, আই মিন ভ্যালিড সিলেকশন হওয়ার পর তারপর রিনিউয়াল অপশনে আসলাম, তখন দেখেন আমাদের নিউ মেম্বার যে কন্ডিশনটা আছে এটা কিন্তু নো। এটা কেন নো? কারণ কি, আমাদের মেম্বার অলরেডি মেম্বার লিস্টে এক্সিস্ট আছে। আমরা জাস্ট এটাকে একটা বিল ওপেন করার মাধ্যমে বা বিলটা দেওয়ার মাধ্যমে রিনিউ করে নেব। এই জন্য নিউ মেম্বার অপশনে কিন্তু এখানে নো অপশন। কথাটা বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, নিউ মেম্বার অপশনটা বন্ধ আছে রিনিউটাকে চালু করার জন্য স্যার। নিউ মেম্বার অপশন বন্ধ আছে রিনিউটাকে চালু করার জন্য না, মূলত দেখেন, চালু করার জন্য না, এটা তো এখানে দরকার নেই। কেন দরকার নেই? কারণ আপনার তো মেম্বার অলরেডি যারা আমাদের লিস্টে অন্তর্ভুক্ত আছে তাদেরকে রিনিউ করার প্রয়োজন পড়ে। আর যদি লিস্টে কেউ না থাকে তাহলে আমাদের নিউ মেম্বার নেওয়ার দরকার পড়ে। তো আমরা যেহেতু রিনুয়াল অপশনটা সিলেক্ট করছি, একটু বুঝেন এই জিনিসটা, এই জন্য আমি বারবার জিজ্ঞাসা করতেছি যে এই জিনিসটা কি বুঝতে পারতেছেন কিনা আপনারা। রিনুয়াল অপশনটা যেহেতু আমরা চালু করতেছি, আই মিন যারা অলরেডি লিস্টে আছে তাদেরকে আমরা রিনিউ করতে চাই। তো জি এইখানে স্যার, তো এক বছরের জন্য রিনিউ করতে করতে হয় হইতেছে স্যার। তো হ্যাঁ, আপনি ধরেন যে 1 বছরের জন্য রিনিউ করবেন, তো এই মেম্বারটা তো আপনার অলরেডি আপনার লিস্টে আছে। লিস্টে আছে, জি স্যার। তো সেই ক্ষেত্রে তো আপনার নিউ মেম্বার অপশন এখানে চালু করার দরকার নাই। দরকার নেই, জি স্যার। এই জন্য আমরা মূলত এখানে এই নিউ মেম্বার যেই অপশনে যে রোটা আছে এখানে আমরা নো রাখতেছি, এই অপশনটা আমরা অফ রাখতেছি। জি স্যার, বুঝতে দেখেন, পারছি। হ্যাঁ, তারপরে দেখেন আর ক্যান্সেলেশন অপশনটাও এই একই কারণে এখানে কিন্তু নো অবস্থায় আছে বা অফ অবস্থায় আছে। তো এই কন্ডিশনে কোন কোন অ্যাকশন গুলা টেকেন হবে? দেখেন, এই অপশনটাতে ঢোকার পর আমাদের এখানে অপশন চালু হইতেছে বিল জেনারেট অপশনটা। তো তার জন্য একটা আমরা বিল জেনারেট করব। আর এর আগে আস্ক মেম্বার নেম এন্ড মেম্বারশিপ নাম্বার যেটা আছে, ওইটা ধরে যে কার, কোন নামধারী বা কোন নাম্বারধারী লোকটাকে আমরা এটাকে রিনিউ করব, কার লাইব্রেরি কার্ডটা আমরা রিনিউ করব ওইটার জন্য, এবং তার এক্সপায়ারি ডেটটাকে আপডেট করে দেওয়া আরো 1 বছরের জন্য।
এই তিনটা অ্যাকশন এখানে টেকেন হবে। ঠিক আছে, তারপর দেখেন যে লাস্ট যে অপশনটা, যে ক্যান্সেলেশন অপশন। তো ক্যান্সেলেশন অপশন একদম চারে। আমি যেভাবে যেভাবে ধরতেছি আপনারা ওইভাবে ওইভাবে ধরে ধরে করবেন, আর না হলে কিন্তু এটা বুঝতে আপনাদের কষ্ট হবে। আপনারা যদি এই যে একবার এভাবে ধরেন, এটা জীবনেও বুঝতে পারবেন না এভাবে। তো ক্যান্সেলেশন অপশনের জন্য এটা চলে আসলো একদম এইখানে। যখন ক্যান্সেলেশন অপশন আমরা ইয়েস করলাম, আই মিন ভ্যালিড সিলেকশন সে ওভারকাম করার পরে ক্যান্সেলেশন অপশনে আসছে। তো ক্যান্সেলেশন অপশনে আসার পর আমাদের এখানে কিন্তু নিউ মেম্বার এবং রিনিউয়াল অপশন যেটা, এটাকে স্টপ রাখতে হবে। দেখেন কিভাবে লজিক্যালি কোনটার জন্য আমি যেটা বলছিলাম যে প্রথমে, যে কোনটা চালু রাখার সময় কোনটা অফ রাখতে হবে, এই যে লজিক্যাল যে ব্যাপারগুলা, এইটাকে সুন্দর গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেয় এই ডিসিশন ট্রিটা। তো দেখেন এই ক্যান্সেলেশন অপশনটা আমি যখন ওপেন করলাম, আমাদের কি কি অ্যাকশন এখানে টেকেন হবে, আর বাকি যে ড্যাশ গুলা থাকবে ওইগুলা মানে ওই সময় অফ থাকবে আর কি, ওই অ্যাকশন গুলা গ্রহণ করা হবে না। তো আস্ক মেম্বার্স নেম এন্ড মেম্বার্স নাম্বার, যে আপনি কোন মেম্বারের নেম এবং আইডি ধারী নাম্বারটাকে আপনি ডিলিট করতে চান। তারপর হচ্ছে তার প্রিন্ট চেক, তার একটা চেক প্রিন্ট করা। তারপর এই দুইটা কমপ্লিট হওয়ার পর ডিলিট রেকর্ড, তার রেকর্ডটা আপনার যে মেম্বার লিস্ট আছে ওইখান থেকে ডিলিট করা। দ্যাটস অল। কথা বুঝতে পারছেন? তো দেখেন এটা প্রথম প্রথম আপনাদের একটু হিজিবিজি লাগলেও, এইখানে একজন কোডার যখন কোড করবে, এই যে এটা পড়ে যে যতটুক না একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে পারবে, সে যদি এই ব্যাপারটা যদি বুঝতে পারে বা এই ব্যাপারটা যদি ফলো করে, এখানে কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নাই। এখানে লজিক্যালি ভুল হওয়ার কোনো চান্স নাই। কথা ঠিক আছে? কি ব্যাপার, আপনারা কি ঘুমাইতেছেন না, নাকি? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। রেসপন্স পাচ্ছি না। এই ছিল স্যার, আপনাদের বিষয়গুলো এই বিষয়গুলো স্যার একটু কোড করে দেখাইলে ভালো হতো না স্যার? কোনটা? এখানে তো এইগুলা। কোড করার কিছু না, এটা তো আপনাদের কোড করার যে আগের পর্যায়ে, এটা বুঝার জন্য। জি স্যার। না, ও দেখেন, এ- হ্যাঁ বলেন। মানে এইটার উপরেই স্যার যদি একটা কোডিং করে দেখাইতেন, তাহলে বিষয়টা কিন্তু আমাদের মাথার উপর একদম চলে যেত। বা এরকম একটা ইয়া দিয়ে আমাদেরকে দিলেন যে আমরা করে দেখাইলাম। আপনাদের এই সেমিস্টার কি সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে? না, আমাদের নাই স্যার। জি স্যার, অষ্টম ব্যাচের আছে। অষ্টম ব্যাচের আছে স্যার। এই কোর্সটার সাথে মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কোর্সটা, এটা আমার জানা মতে এড করা থাকে। তো আপনাদের তো এটা থাকার কথা। এইখানে যা যা পড়বেন ওইখানে তাই তাই কিন্তু আপনাদের ইমপ্লিমেন্ট করানো হয়। সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কোর্সটা, এক ক্রেডিটের মেবি একটা কোর্স আছে। তো এটা কি আপনারা কি করে আসছেন নাকি করবেন? স্যার করবো স্যার, আমরা করি না এখনো। তো তাহলে যে ওইটাতেই আপনারা পাবেন। তো এই ব্যাপারগুলো আসলে কিভাবে এইখান থেকে আপনারা পারসেপ্টটা নিয়ে ওইখানে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আসলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে ওইখানে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, এই জন্যই আসলে মূলত এই কোর্সটা। জি স্যার, সফটওয়্যার বুঝতে পারছি। ইঞ্জিনিয়ারিং যে ব্যাপারটা, এটা এইখানে যে কোড করা হবে এটা কিন্তু না। ও এইটার জাস্ট। মাধ্যমে আপনারা আপনাদের যে প্রজেক্ট এবং থিসিস ফুল একটা রিভিউ পাবেন। এই কোর্সটা আরেকটা কোর্স আছে আমাদের 10th ব্যাচের সাথে, আমাদের আরেকটা কোর্স ছিল। তো ওইখানেও আমরা অনেক ডিটেলস আলোচনা করেছি। তো আসলে কোর্সটা শেষ হওয়ার পর আপনারা বুঝতে পারবেন। স্যার আসলে একটু কনফিউশন লাগতেছে যে এগুলো পড়তেছে, এটা কি আসলে অ্যাপ্লাই করে হ্যাঁ, দেখাইলে অ্যাপ্লাই অ্যাপ্লাই অবশ্যই আছে। অ্যাপ্লাই অবশ্যই আছে। যেমন একটা কথা বলি, একদম আমি হাতে কলমে করে ফেললাম মানে জিনিসটা গরম গরম, এটাই কিন্তু আপনার কোডার হয়ে গেলেন এমন না। যেমন না? এখানে কিছু কথা বলি। দেখেন, এই লেকচারটা তো শেষ মূলত, তাই না? তো জি স্যার। সামনের লেকচারটা যাতে আমাদের একটু সহজ হয়, এখানে আমরা একটু কয়েকটা জিনিস পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আমাদের ফর্মাল সিস্টেম স্পেসিফিকেশন, ফর্মাল সিস্টেম স্পেসিফিকেশনে আমরা কয়েকটা ব্যাপার পড়বো। কেন বলতেছি, আপনাদের কথার পরিপ্রেক্ষিতেই বলি, যে আমাদের বেসিকটা কেন দরকার এটা বুঝতে পারবে। জি স্যার। বেসিকটা দরকার আসলে এই জন্যই, মানে এটা শুরু করার আগে দু একটা এভাবে কথা বলি। দেখবেন আপনারা কোড করার সময় কয়েকজন দেখবেন যে খুব ভালো পারতেছে, আর কয়েকজন দেখবেন যে যে আসলে আমি কেন পারতেছি না।
এরকম একটা ব্যাপার হয়। তো এই ব্যাপারটা মূলত আসলে কি বেসিকের অভাবের জন্য, বা কিছু আমাদের ইনফরমেশনের যে ল্যাকিংস গুলা থাকে ওইগুলার জন্য। আপনারা এই যে আমরা এই প্ল্যাটফর্ম পর্যন্ত আসার এই যে পথটা ছিল, এই পথে আপনারা যে যে ব্যাপারগুলা বাদ দিছে বা যে বেসিক গুলা মিস করে গেছেন, ওইগুলার ল্যাকিংস এর জন্য মূলত কিন্তু আমাদের একটা জিনিস ধরতে বা একটু বুঝতে একটু কষ্ট হয়ে থাকে। কোডিং এর ক্ষেত্রেও কিন্তু তাই। অনেকে চিন্তা করে যে এই ব্যাপারগুলো মেবি আমাদের না জানলেও হবে। যেমন আপনাদের এখানে কয়েকটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করব, দেখবেন আপনাদের জিনিসটা আসলে আরো ক্লিয়ার হবে। তো আমরা এখানে দেখি ফর্মাল সিস্টেম স্পেসিফিকেশন। তো এখানে এই লেকচারটার আমরা কয়েকটা টার্মস সামনের ক্লাসে যেহেতু আমাদের আলোচনা করতেই হবে, কয়েকটা টার্মস আমরা এখানে জেনে রাখি, যদি আপনাদের কষ্ট না হয় নাকি। জি স্যার, বলেন স্যার। আচ্ছা দেখেন, ফর্মাল সিস্টেম স্পেসিফিকেশনটা মূলত কি। এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল একটা মেথড। এ ফর্মাল টেকনিক ইজ এ ম্যাথমেটিক্যাল মেথড টু স্পেসিফাই এ হার্ডওয়্যার অর সফটওয়্যার সিস্টেম and verify whether a specification is realizable and verify that a implementation satisfy its specification, proves properties of a system without necessarily learning the system etc. দেখেন, একটা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে একটা সিস্টেম ধরেন আপনি ইমপ্লিমেন্ট করেন নাই, এখনো আপনি ধরেন যে কোডিং করেন নাই, হ্যাঁ। তো এই কোডিংটা করার আগে আপনি যখন বুঝতে পারছেন ব্যাপারটা আসলে মূলত এখানে কি হতে যাচ্ছে, সবকিছু আপনার ম্যাটেরিয়ালস আপনার হাতে আছে, কিন্তু এটা এখনো আপনি ইমপ্লিমেন্ট করেন নাই। তো এমত অবস্থায় এই সিস্টেমটার যে স্পেসিফিকেশন গুলো আছে, এই স্পেসিফিকেশন গুলাকে আপনি যদি রিয়েলাইজ করতে চান, বা এটার ইমপ্লিমেন্টেশনটা কতটুকু আপনার জন্য বেনিফিশিয়ারি হবে, এটাকে যদি আপনি ভেরিফাই করতে চান, এবং এর যে প্রপার্টিস গুলো আছে এই প্রপার্টিস গুলাকে আপনি যদি প্রুভ করতে চান, আপনি যেই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, আপনি কিন্তু এটা এখনো ইমপ্লিমেন্ট করেন নাই, কথাটা বুঝেন। তো ইমপ্লিমেন্ট করা ছাড়া এইটার যে প্রপার্টি গুলা স্পেসিফিকেশন গুলা, এগুলাকে যদি আপনি ভেরিফাই করতে চান একটা ম্যাথমেটিক্যাল টার্মের মধ্য দিয়ে, তো এটা কিভাবে করবেন? এইটা করার প্রক্রিয়াটাই হচ্ছে ফর্মাল সিস্টেম স্পেসিফিকেশন। তো এখানে তো এরকম কথা বলা থাকতে পারতো, ধরেন যে আমি আপনাদের কোড করাইতে চাইতেছি না, ধরলাম, কিন্তু ওনারা কেন এই কথাগুলো এখানে লিখছেন? জিনিসটা চিন্তা করেন, এটা যদি কোনো মূল্যই না থাকতে, কারণ কি? আমরা সিস্টেমটা বিল্ড করার আগে এত কথা বলার কারণ, আপনি একটা সিস্টেম বিল্ড করে ফেলতেই পারেন, কিন্তু একটা সিস্টেম না জেনে না বুঝে আপনি বিল্ড করার পর এটা যদি কোনো আপনার ওইরকম কাজে না লাগে, যাচাই বাছাই ছাড়া যদি আপনি ওইখানে আপনার শ্রম এবং টাকা এবং মেধা খরচ করেন, তার পরবর্তীতে এটা যদি আপনার কাজে না লাগে, তো এটা কোনো অর্থ বহন করে? না স্যার। এই জন্যই কিন্তু আমাদের এই আগে কষ্টটা একটু বেশি করতে হয়। আমাদের দেশে দেখবেন যে সিস্টেম ফেলিওরের সংখ্যা, হ্যাঁ, সিস্টেম ফেলিওরের সংখ্যা 50%-এরও বেশি। কারণ কি? এই সঠিক যাচাই বাছাই করার অভাবের কারণে। তো দেখেন, আমরা এটা মূলত কিভাবে করে থাকি। ফর্মাল স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজ, আমরা যেই ম্যাথমেটিক্যাল টার্মটার মাধ্যমে এই জিনিসটাকে ভেরিফাই করব আর কি, এটাকে বলতেছে ফর্মাল স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোডিংটাকে বা প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করি, কোডিং এর মাধ্যমে প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করে থাকি না, তাই তো অনেকগুলা ফাংশনকে, সেট অফ ফাংশনকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে থাকি। ঠিক তেমনি ভাবে যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ফর্মাল স্পেসিফিকেশনটাকে ভেরিফাই করে থাকি, বা একটা সফটওয়্যারের স্পেসিফিকেশন গুলাকে ভেরিফাই করে থাকি, ওইটাকে বলতেছি আমরা ফর্মাল স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজ। তো এখানে কি কি থাকে? ইটস কনসিস্ট অফ টু সেট, ওয়ান ইজ সাইন এন্ড অ্যানাদার ইজ সেম। এন্ড সাইন স্টেট ফর কি? সাইন স্টেট ফর সাইন্টিফিক ডোমেন, সাইন্টিফিক ডোমেন। আর সেম স্টেট ফর সিমেন্টিক ডোমেন। এই সাইন্টিফিক ডোমেন এবং সিমেন্টিক ডোমেনের এখানে দেখেন তারা ডিটেলস কথাবার্তা বলছে, কিন্তু এরপরেও আমি এক কথাই বলি, ধরেন যে একটা ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয়,
একদম প্রাথমিক পর্যায়ে চিন্তা করেন, এই ল্যাঙ্গুয়েজের যে গঠন প্রণালীটা নিয়ে যারা কাজ করে বা যেই জায়গায় কাজ হয়, এটাকে আমরা বলতেছি সাইন্টিফিক ডোমেন। তারপর ল্যাঙ্গুয়েজটা গঠন হওয়ার পর, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা গঠন হওয়ার পর এটা যে প্রসিডিওর মেনটেন করে কাজ করে একটা জিনিসকে অর্থবহ করে তোলে, ওইটাকে আমরা বলতেছি সিমেন্টিক ডোমেন। তো এখানে কি কি, এখানে the set sign is called scientific domain and the set same is called semantic domain and the relation set, এবং এই সাইন্টিফিক এন্ড সিমেন্টিক ডোমেনের মাঝখানে যে রিলেশন, একটা হচ্ছে গঠন প্রণালী, আরেকটা হচ্ছে এটাকে অর্থবহ করা। এবং এই গঠন প্রণালী এবং অর্থবহ করার মাধ্যমে যে দুইটার মাঝখানে যে রিলেশনটা, এটাকে আমরা বলতেছি স্ট্যাটিসফিকেশন রিলেশন। ঠিক আছে? তো দেখেন এখানে তারাও বলছে সাইন্টিফিক ডোমেন অফ এ ফর্মাল স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজ আলফাবেট অফ সিম্বল আলফাবেট অফ সিম্বল। এটা কি নিয়ে তৈরি হয়? যে আমরা যে ধ্বনি উচ্চারণ করি, এই যে দেখেন এখানে কিছু বেসিকের আপনাদের কথা বলি, যেহেতু আপনারা এটা জানতেই চাইতেছেন। ধরেন আপনি একটা সফটওয়্যার নিয়ে কাজ করবেন, কেন বেসিকটা দরকার দেখেন, কোন বেসিক কোন জায়গায় কাজ করে। ধরেন আপনি একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেম নিয়ে কাজ করবেন। এখন আমরা তো বাংলা ভাষাভাষী, ইংলিশেরটা নাই বললাম। এখন আপনাদের যদি আমি প্রশ্ন করি, আপনারা একটা র্যান্ডম আপনাদের নামটাই ইয়া করে নেন, একটা নামটাই আপনাদের তুলে নেন, যে কোনো যার যার নাম। তো এখানে যদি বলি আপনাদের নামে, ধরেন একটা র্যান্ডম একটা নাম বলেন, যে কেউ একটা নাম বলেন র্যান্ডম। হ্যালো? জি, আচ্ছা আমার নামটাই বলেন, ধরেন যে নাজমুল। জি স্যার। আপনাদের তো বলতেছেন না, আমারটাই বলি। ধরেন যে নাজমুল। তো এইখানে যদি আপনাদের কোশ্চেন করা হয়, আমি যদি কোশ্চেন করি যে আমার যে নামটা, এখানে কয়টা অক্ষর আছে বলেন তো? স্যার 6টা স্যার। 6টা। আর আর কেউ কি কিছু বলবেন? বাকিরাও বলেন, একটু শুনি। দেখেন বেসিকের কত প্রয়োজন। স্যার 6টা। সবাই এক এক করে বলেন। দুইজন বললেন, আর বাকিরা? বাকিদের কোনো দ্বিমত আছে? স্যার 6টা। সবাই 6টা। ধরেন যে আপনারা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, তো এখানে আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চ করার কথা বলা হইলো, একটা নর্মাল একটা জিনিস নিয়ে রিসার্চ করার কথা বলা হইলো। তো এটা এখানে আমি একটা নাম আপনাদের র্যান্ডম আমার নামটাই বললাম, যে এখানে বললাম যে কয়টা অক্ষর নিয়ে আমার নামটা গঠিত আর কি। 3জন বললেন। আর বাকিদের কোনো দ্বিমত আছে কিনা? কোনো দ্বিমত আমি যদি থাকে আপনারা বলতে পারেন। বাকিদের কোনো দ্বিমত আছে নাকি সবাই 6টা? হ্যালো? কথা বলেন, তাড়াতাড়ি একটু কথা বলেন, আমরা শর্ট করবো। দ্বিমত নেই কোনো স্যার, 6টাই। আচ্ছা, এখন দেখেন আমি যদি বলি যে আমার যে নামটা, এখানে অক্ষর আছে 2টা, আমি বলতেছি অক্ষর আছে 2টা। স্যার তাহলে তো এটা হলো না স্যার, এরর দেখাবে তো। স্যার এই বাংলাতে, জি, বাংলায় নাচ। আপনি বাংলায় ধরেন আর ইংলিশের কথাই বলেন, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাটাই বললাম, তারপর আপনারা বুঝতে পারবেন। দেখেন এখন আমরা
এটার বেসিকে যাই। ধরেন আপনি রিসার্চই করতেছেন, তো এটার বেসিক আপনাদের জানতে হবে। এখন আগে আমরা বুঝি অক্ষর কাকে বলে। এই যে আপনি এখানে অ্যালফাবেটের কথা বলা হয়েছে, দেখেন ফর্মাল স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজ কনসিস্ট অফ অ্যান অ্যালফাবেট অফ সিম্বল। যে অক্ষর কি এবং বর্ণ কি, অক্ষর এবং বর্ণ কি সেম জিনিস? আমরা না, সেম বাংলাতে জিনিস না স্যার। বলছি অক্ষর আর বর্ণ তো স্যার সেম জিনিস। ধরতে না, সেম জিনিস না স্যার। তো সবাই যে 6টা বললেন, যে আচ্ছা আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন কেন বেসিকের প্রয়োজন। দেখেন আমরা মূলত মুখে যেই ধ্বনিগুলা উচ্চারণ করতে পারি, ধ্বনি বলতে এক একটা স্বতন্ত্র আওয়াজ, একটা আওয়াজ আরেকটা আওয়াজের সাথে মিলবে না। আমরা যেই যেই আওয়াজগুলা তৈরি করতে পারি, আমরা যদি বাংলার কথা চিন্তা করি, আমরা বাংলায় মূলত 41টা স্বতন্ত্র আওয়াজ তৈরি করতে পারি, মানে একটার সাথে আরেকটা মিলবে না। এখন এই ধ্বনি নির্দেশক, প্রত্যেকটা যে ধ্বনি আছে, এই ধ্বনি নির্দেশক যেই চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি, এটা ইংলিশের ক্ষেত্রেই হোক বা বাংলার ক্ষেত্রেই হোক, এইগুলাকে আমরা মূলত বলি আলফাবেট বা বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা বলি বর্ণ। কথা বুঝতে পারছেন? জি স্যার। আমরা যে আমাদের মুখে আমাদের যে মুখ গহ্বর আছে বা আমাদের যে বাকযন্ত্র আছে, এই বাকতন্ত্র গঠন করে বাকতন্ত্রকে কাজে লাগিয়ে আমরা যেই ধ্বনিগুলা তৈরি করতে পারি মুখে, এই স্বতন্ত্র ধ্বনিগুলাকে নির্দেশ করার জন্য যে চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলাকে আমরা বলতেছি আলফাবেট বা অক্ষর, বর্ণ। আর অক্ষরটা হচ্ছে মূলত কি? অক্ষরটা হচ্ছে আমরা একক প্রয়াসে বা মানে একক চেষ্টায় আমাদের যে বাকযন্ত্র আছে, আমাদের জিহ্বা, অন্যগুলোর কথা বাদ দেন, ধরেন যে আমাদের জিভটাকে একবার নাড়িয়ে, আমাদের জিভটাকে একবার নাড়িয়ে একক প্রয়াসে যতগুলা অক্ষর আমরা উচ্চারণ করতে পারি ও বর্ণ আমরা উচ্চারণ করতে পারি একক প্রয়াসে, ওইটাকে বলতেছি অক্ষর। অক্ষর, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি সিলেবল। জি স্যার। এখন বুঝতে পারবেন আপনারা। তো জি দেখেন, স্যার, বুঝতে পারছি। এইটা যদি আপনাদেরকে একটা সফটওয়্যারের কথাই বলা যাক বা একটা রিসার্চের কথাই বলা যাক, তো এটা নিয়ে যদি আপনারা কাজ করেন, তো এটা এভাবে যদি চিন্তা করেন, তো আমাদের এই নাজমুল কথাটা বলতে গেলে আমাদের জিহ্বার কয়বার নড়াচড়া হইতেছে দেখেন। নাজ, দুইবার স্যার, নাজমুল। হ্যাঁ নাজ নাজমুল। এন্ড মূল, আমাদের দুইটা একক প্রয়াসে আমরা কিন্তু এই ফুল যেই ওয়ার্ডটা আছে এটাকে উচ্চারণ করতে পারতেছি। ঠিক আছে না? জি যে স্যার। আমরা ইংলিশে এই যে মনোসিলেবল ডাইসিলেবল এভাবে পড়ে থাকি, কিন্তু দেখেন যে সারা জীবন পড়ে আসছেন, কিন্তু জিনিসটা বুঝার জন্য যে না বুঝার কারণে, ওইরকম ভাবে না বুঝার কারণে আমরা কিন্তু এখন বলতে পারতেছি না বা এটাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারতেছি না। আমরা বাংলায় মূলত 41টা স্বতন্ত্র ধ্বনি এভাবে তৈরি করতে পারি, যদিও আমাদের স্বরবর্ণ 11 এবং ওইখানে হচ্ছে 39, এভাবে মিলিয়ে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ মিলিয়ে 50টা নিয়ে আমরা আমাদের বাংলায় ব্যবহার করে থাকি, আর ইংলিশে করে থাকি 26টা নিয়ে। তো অক্ষর এবং বর্ণের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। তারপর দেখেন, আমাদের যখন প্রত্যেকটা আলফাবেটের জন্য আমরা যে সিম্বল ব্যবহার করে থাকি, ওইটা যখন হয়ে গেল এবং আমরা কিছু ফর্মুলা ব্যবহার করে যখন আমরা বর্ণ তৈরি করতে পারি, যেটা কথা এখানে বলতে দেখেন, সেট অফ ফরমেশন রুল টু কনস্ট্রাক্ট ওয়েল ফর্ম ফর্মুলাস ফ্রম দ্য আলফাবেট। তারপর কি হবে? দ্য ওয়েল ফর্ম ফর্মুলাস আর ইউজ টু স্পেসিফাই এ সিস্টেম। আই মিন আমাদের এই সাইন্টিফিক যে ডোমেনটা, এইখানে কিন্তু এই শব্দ গঠন করার কাজগুলা বা ল্যাঙ্গুয়েজটা নিয়ে বা ল্যাঙ্গুয়েজটা কিভাবে গঠন প্রণালীটা যেভাবে এখানে আলোচনা করা হয়ে থাকে, এইটার সর্বাধিক এখানে আলোচনা করে ল্যাঙ্গুয়েজটার গঠন প্রণালীটা এখানে হয়ে গেল।
তারপর এটাকে অর্থবহ করার জন্য, অর্থবহ করলে কি করতে পারবো আমরা, বিভিন্ন থিওরি বা বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মসে এটাকে ইউজ করতে পারবো। দেখেন যেটা সিমেন্টিক ডোমেনে হয়ে থাকে, formal technique can have considerably different semantic technique, semantic domain। একটা ফর্মাল টেকনিকের যে বিভিন্ন ধরনের সিমেন্টিক ডোমেন থাকতে পারে, কেন থাকতে পারে? ভাষা তো পরিবর্তনশীল, ঠিক আছে না? তো এই জিনিসটা কিন্তু ভ্যারি করে, ভাষা টু ভাষা ভ্যারি করে। তো অ্যাবস্ট্রাক্ট টাইপ স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজ আর ইউজ টু স্পেসিফাই আলজেব্রা। অ্যাবস্ট্রাক্ট টাইপ হলে কি হবে, জিনিসটা কি বিমূর্ত অবস্থায় থাকলো। তো নির্দিষ্ট অবস্থায় থাকলে তখন আমরা ওই নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজটাকে আমরা নির্দিষ্ট আলজেব্রা বা থিওরি বা বিভিন্ন প্রোগ্রামে এটাকে ইউজ করতে পারতেছি, ঠিক আছে না? তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ইউজ টু স্পেসিফাই ফাংশন ফ্রম দা ইনপুট টু আউটপুট ভ্যালু। তো এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আকারে তারপর আমরা কি করি, একটা ইনপুট থেকে আমরা কিভাবে আউটপুটে যাব, মাঝখানে যে ফাংশনালিটি গুলা, এগুলাকে আমরা স্পেসিফাই করতে পারি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে। তাই তো, ব্যাপারটা তো তাই না? স্যার। তো দেখেন, and concurrent and distributed system specifies language are used to specify state sequence, event sequence, state transition sequence, and synchronization trees, and partial order and state machine। পরবর্তী যেই কাজগুলো আর কি, এগুলো সবই তারপর হয়ে গেল, এটার মাধ্যমে আমরা এটাকে স্পেসিফাই করতে পারবো। প্রথম হচ্ছে আপনাকে ভাষাটা গঠন করা কিভাবে তৈরি হয়, এটা কাজ করা মেকানিজমটা কিভাবে কাজ করে থাকে। আমরা যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমরা প্রথমে কি করি, এটার সিনটেক্স গুলা নিয়ে আমরা কি একটা ধারণা নিই, যে সিনটেক্স গুলা মূলত কিভাবে গঠন হয় বা কোনটা কিভাবে ব্যবহার হয়ে থাকে। তারপর কি করি, এই ব্যবহার বিধি জানার পর আমাদের প্রবলেমের ধরন অনুযায়ী আমরা এক একটাকে এক এক জায়গায় ব্যবহার করে থাকি। ব্যাপারটা হচ্ছে এমন। এখন আর স্যাটিসফিকেশন রিলেশন যেটা, এই সাইন্টিফিক ডোমেন এন্ড সিমেন্টিক ডোমেনের মাঝখানে যে রিলেশনটা, গিভেন দ্য মডেল অফ এ সিস্টেম ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিটারমাইন whether an element of the semantic domain satisfy the specification। যে আসলে ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিটারমাইন, এটা চূড়ান্ত করা গুরুত্বপূর্ণ যে আসলে আমাদের যে এলিমেন্ট গুলো আছে, প্রাথমিক পর্যায়ে যে উপাদান গুলো আছে, এটা কি আমাদের সিস্টেমের যে স্পেসিফিকেশন গুলো, এটাকে কি স্যাটিসফাই করতে পারতেছি কিনা, শর্ত সিদ্ধ করতে পারতেছি কিনা। This satisfaction is determined by using a homomorphism known as semantic abstraction function, যেটা অলরেডি আমরা এখানে কথা বলা হয়েছে। তো এই ফর্মাল টেকনিকের আমরা এখানে কয়টা টার্মস দেখলাম। এক হচ্ছে ডিরেক্ট ফর্মাল টেকনিক, তারপর ফর্মাল স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজ। এন্ড ফর্মাল স্পেসিফিকেশন ল্যাঙ্গুয়েজ কি একটা সেট নিয়ে তৈরি হয়, সেটে কি কি থাকে, সিমেন্টিক ডোমেন, সাইন্টিফিক ডোমেন, এন্ড তাদের মাঝখানে যে রিলেশন, স্যাটিসফিকেশন রিলেশন, এইটা। আর আমরা নেক্সট ক্লাসে পড়বো এই স্যাটিসফিকেশনটা আমরা কিভাবে করে থাকি। দুইটা প্রসিডিওর মেনটেন করে করে থাকি, একটা হচ্ছে মডেল ওরিয়েন্টেড আর একটা হচ্ছে প্রপার্টি ওরিয়েন্টেড। আপনাদের একটু বলে দেই, এই মডেল ওরিয়েন্টেড এন্ড প্রপার্টি ওরিয়েন্টেড জিনিসগুলা কিভাবে কাজ করে থাকে। একটা কাজ করে যে আপনার যে সিস্টেমটা ডেভেলপ করতে চান, এটার বিহেভিয়ারটা ডেসক্রাইব করার জন্য একটা কাজ করে থাকে। আরেকটা হচ্ছে আপনার যে সিস্টেমটা আছে, প্রপার্টিজ গুলা, আপনার সিস্টেমের যে প্রপার্টিজ গুলা, এগুলাকে ডেসক্রাইব করার জন্য, ওগুলা স্ট্রাকচারকে ইলাবোরেট করার জন্য, আপনাদের কাছে এক্সপোজ করার জন্য আরেকটা প্রসিডিওর ব্যবহার হয়ে থাকে। তো ওয়ান ইজ মডেল ওরিয়েন্টেড এন্ড অ্যানাদার ইজ প্রপার্টি ওরিয়েন্টেড। তো দেখেন, দুইটা ওয়ে ভিন্ন হওয়ার কারণে তাদের কিন্তু এই অ্যাপ্রোচটার রেজাল্ট কিন্তু ভিন্ন। কারণ কি, দুইটা কিন্তু দুইটা এক্সপেক্ট থেকে, আই মিন দুইটা দৃষ্টিকোণ থেকে আপনার যে সিস্টেমটা আছে এটাকে মেজার করছে বা এটাকে জাজ করতেছে। এই জন্য কিন্তু এদের রেজাল্টেও ভিন্নতা আসবে। একটা এটার বিহেভিয়ারকে জাজ করবে, আর একটা হচ্ছে এটার প্রপার্টিজ বা স্ট্রাকচার গুলোকে জাজ করবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। তো আমাদের নেক্সট ক্লাসে থাকবে এইটুক, এটার পরবর্তী টুক।
তো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আর বাকিদের কি খবর? বাকিরা কি আছেন নাকি? ব্যাকএন্ডে তো আর দেখা যাইতেছে না, আছেন কি নাই এটাও বোঝা যাচ্ছে না। ধরো অনেকে যদি আবার চালাকি করে থাকেন যে এখানে। স্যার আসি সমস্যা। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি, নাকি আরো কন্টিনিউ করব? না স্যার, ওকে, সমস্যা নেই, থাক আজকে। না স্যার থাক। আচ্ছা তাহলে আমাকে নেক্সট ক্লাসে একটু মনে করিয়ে দিন আমরা কোন পর্যন্ত ছিলাম আজকে, হ্যাঁ? ওকে স্যার। স্লাইডটা, যে লেকচারটা, এটা তো অলরেডি আপনাদের কাছে আছে, আপনারাও একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।